নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী। দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে মেষ রাশির ফেব্রুয়ারি মাস কেমন যাবে সেই বিষয়ে একটা আলোচনা। মেষ রাশির জাতকদের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, তাদের সঞ্চয়, প্রেম, শিক্ষা, সন্তান, দাম্পত্য, ব্যবসা, কর্মক্ষেত্রে উত্থান পতন, আয় ব্যয় সব কিছু নিয়ে একটা সম্যক ধারণা দিতে চলেছে। ইতিপূর্বে এই মেষ রাশির আলোচনায় মানুষ আমাকে যথেষ্ট সাপোর্ট করেছেন, সুতরাং আজকেও আমি পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে আপনাদের সামনে ফেব্রুয়ারি মাস 2025 কেমন যাবে মেষ রাশির জাতকদের সে বিষয়ে একটি আলোচনা করতে চলেছি। যারা মেষ রাশির জাতক জাতিকা দেখছেন অবশ্যই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং কিছুটা অসুবিধে হবে কারণ আমার চ্যানেলটি একদম নতুন, আমি ইতিপূর্বেও বলেছি একদম নতুন চ্যানেল, এখনও ঠিকমতো সেট আপ করে উঠতে পারিনি, সেই জন্য কিছুটা হয়তো সমস্যা হচ্ছে। তো যাই হোক, একটু কষ্ট করে মানিয়ে নিতে হবে। আপনারা যেভাবে আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তা আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। তাতে যাই হোক, আজকের আলোচনায় প্রবেশ করছি। আলোচনাটা কেন শুনতে হবে, এ পর্যন্ত মেষ রাশির মোটামুটি একটা ভালো বলা হয়েছিল, এবারে কিন্তু ততটা ভালো দেখা যাচ্ছে না আলোচনায়, সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। কারণ কয়েকটি গ্রহ রাশান্তর ঘটছে গ্রহের, সুতরাং সেগুলো একটু বুঝে নিলে আপনি বুঝতে পারবেন আপনার করণীয় কী এবং সর্বশেষে কী উপায় গ্রহণ করলে আপাতত ফেব্রুয়ারি মাস আপনি ঠিকঠাক চলতে পারবেন সে বিষয়ে একটা ধারণাও দিয়ে যাব। সুতরাং যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সহযোগিতা করবেন এবং বেল আইকনটি আপনি টিপে সেটাকে যাতে সব সময় আপনি পান নোটিফিকেশানগুলো, সেটা আপনি ব্যবস্থা করবেন। আর যারা পুরনো তারা অবশ্যই লাইক করবেন। যাই হোক, আমি আলোচনায় প্রবেশ করছি। মেষ রাশি হচ্ছে কালপুরুষ চক্রের প্রথম ঘর, 1 লিখে রেখেছি, এটাই হচ্ছে মেষ রাশির ঘর। এই মেষের অধিপতি কিন্তু মঙ্গল, তিনি বর্তমান তৃতীয় বক্র অবস্থায় থাকার সুবাদে এবং ষষ্ঠ স্থানে কেতু থাকার সুবাদে এবং দ্বাদশে রাহু থাকার সুবাদে শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাওয়ার কথা দেখা যাচ্ছে না। ইমিউনিটির অভাব ঘটবে, ব্লাডজনিত সমস্যা হতে পারে, হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ছোটোখাটো রক্তপাত যোগ দেখা যাচ্ছে। সুতরাং যারা মেষ রাশির জাতক জাতিকা আছেন তাদের বলবো অবশ্যই সতর্ক থাকবেন, সচেতন থাকবেন, চিকিৎসকের পরামর্শ নেবেন, রাস্তাঘাটে কিন্তু ড্রাইভিংটা খুব সাবধানে করবেন। চলে যাই দ্বিতীয় ঘর, বৃষ রাশির ঘর, যেখানে বৃহস্পতি বসে আছেন এবং বৃহস্পতি যে জায়গায় বসে আছেন তার অধিপতি অর্থাৎ এই বৃষ রাশির অধিপতি তিনি কিন্তু দ্বাদশে চলে গেছেন। দ্বাদশ হচ্ছে ব্যয়স্থল। বৃহস্পতি যেহেতু দ্বিতীয় বসে আছেন অবশ্যই তিনি আপনাকে শুভ ফল দেবেন, কারণ তিনি আপনার নবম এবং দ্বাদশপতি হয়ে দ্বিতীয় গেছেন, শুভ ফল দেবেন। কিন্তু আপনার দ্বিতীয়ের অধিপতি তিনি দ্বাদশে চলে যাওয়ার সুবাদে একটা মিশ্র ফল দেখা যাচ্ছে, অর্থাৎ সঞ্চয়ের ক্ষেত্রে যথেষ্ট ঘাটতি হতে পারে, সে বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। কি করবেন আমি পরে বলে দিচ্ছি, একটু ভিডিওটা পুরো দেখতে হবে আপনাদের। তৃতীয় স্থল যোগাযোগ, পরাক্রম, ভ্রাতা ইত্যাদি, সেখানে মঙ্গল বক্রী অবস্থায় আছেন এবং তৃতীয়াধিপতি বুধ কিন্তু 11 তারিখ পর্যন্ত এখানে থাকছেন, 11 তারিখে চলে যাচ্ছেন একাদশে, দশমে থাকছেন। বুধাদিত্য যোগও একটা দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে বলুন যে আপনার মঙ্গল যেহেতু তৃতীয় বসে গেছেন বক্র অবস্থায়, আমি বলবো
ভাইদের সাথে একটু সম্পর্কটা বজায় রাখার চেষ্টা করুন, তাতে ভালো ফল পাবেন। যেহেতু বুধাদিত্য যোগে আছেন, বিরাট কিছু সমস্যা হবে সেটা কিন্তু বলছি না, তবে কিছু কিছু ক্ষেত্রে ছোটোখাটো বিষয় নিয়ে একটা সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যায়। যোগাযোগ হবে অনেক নতুন নতুন জায়গায়, সেটা আরও যখন আমি দশম একাদশে যাব কর্মক্ষেত্রে যোগাযোগের কথা বলবো। এখনও সাধারণ ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে যোগাযোগ তৈরি হবে, তবে মঙ্গল যেহেতু তৃতীয়, একটু পরাক্রমতা আপনার মধ্যে আসবে, যেটাকে জোশ বলে, সেটি কিন্তু অনেকটা ক্ষতি করিয়ে দেবে, যেটা হয়তো আপনার কিছু সামাজিক ঝামেলা, অন্যান্য ঝামেলা, আইনি জটিলতা ইত্যাদির মধ্যে ফেলতে পারে। সুতরাং আপনাকে এক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে। চতুর্থ স্থান, যেটা আমরা আলোচনা করে থাকি, সুখ, যানবাহন, গৃহ ইত্যাদি, মা, এক্ষেত্রে দেখা যাচ্ছে এর অধিপতি চন্দ্র, তিনি কিন্তু পরিবর্তনশীল, 54 ঘন্টা অন্তর পরিবর্তন করেন। সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটা অবশ্যই গাড়ি কিনতে পারেন, বাড়ি কেনার যোগ আছে। মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ যাওয়ার সম্ভাবনা নেই, এগুলো দেখাচ্ছে। তবে দ্বাদশস্থলে রাহু বসে তিনি একটি দৃষ্টি রেখেছেন, এই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে একটুখানি সমস্যা হলেও তা কিন্তু কোনো বিপজ্জনক বা বৃহত্তর কোনো খারাপ জায়গায় নেই। তবে গাড়ি কেনা বেচা, বাড়ি কেনা বেচা ইত্যাদি যে ব্যাপারগুলো, ক্রয়যোগগুলো দেখাচ্ছে, সেক্ষেত্রে বলবো কাগজপত্রগুলোকে সঠিকভাবে বিবেচনা করে দেখতে হবে, কারণ রাহু তার দৃষ্টি দিয়ে একটু ভ্রান্তিমূলক জায়গায় আপনাকে নিয়ে যেতে পারেন। অবশ্যই ক্রয়যোগ আছে, কিন্তু ক্রয়ের মধ্যেও কিছু ভ্রান্তি, ভুল হওয়ার সম্ভাবনা, সেটাকে আপনাকে কিন্তু বুঝে নিতে হবে। আর পারিবারিক সুখ অবশ্যই থাকবে, সেক্ষেত্রে কোনো সমস্যা দেখা যাচ্ছে না। আর প্রতিটা পরিবারে দেখুন সম্পূর্ণ 100% যে সব ঠিক থাকে তা নয়, কিঞ্চিত এদিক ওদিক হলেও বাকিটা কিন্তু ঠিকঠাক থাকছে। পঞ্চম স্থল অতি গুরুত্বপূর্ণ স্থল, এখান থেকে আমরা মধ্য শিক্ষা যেটা, অর্থাৎ ধরুন দ্বাদশ থেকে বিএ, এমএ বা এই জাতীয় জায়গাটা, তারপরে যারা পিএইচডি টিএইচডি করছেন বা আরও এমএ থেকে ধরুন পিএইচডি করছেন, তাদের কিন্তু সেখানে নবম বিচার করা হয়। এখানে কিন্তু একটা নিম্ন শিক্ষা, মধ্যশিক্ষা, উচ্চশিক্ষা, যেটা চতুর্থ থেকে আমরা নিম্ন শিক্ষাটা অর্থাৎ ধরুন ক্লাস 12 পর্যন্ত, তারপর থেকে মধ্যশিক্ষা, বিএ, তারপর থেকে এমএ, রিসার্চ, এগুলো হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্র। এখানে দেখা যাচ্ছে মধ্যশিক্ষার ক্ষেত্রে অধিপতিকে, সিংহরাশির অধিপতি রবি, তিনি কিন্তু 13 তারিখে চলে যাচ্ছেন একাদশে। একাদশ স্থল ভালো, কিন্তু যেহেতু শনি বসে আছেন, শনি রবির মধ্যে শত্রুতা আছে, সেক্ষেত্রে বলবো ওই 12 তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু মোটামুটি ঠিকঠাক থাকছে। 12 তারিখের পর অর্থাৎ 13 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসে আপনাদের অনেক কিছু সমস্যা ঘটবে, মনঃসংযোগের অভাব ঘটবে, কারণ ওই জায়গা থেকে তখন শনি এবং রবি একটা শত্রুযোগ তৈরি হবে, সেখান থেকে কিন্তু দৃষ্টি পঞ্চমের উপর থাকার সুবাদে মনঃসংযোগের অভাব ঘটবে, বিষণ্ণতা, অলসতা এইগুলো দেখা যাবে। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, আপনার প্রেমিক বা প্রেমিকা বা ওই জাতীয় কোনো ব্যক্তির দ্বারা আপনার পড়াশোনা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। সুতরাং আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে। উপায় আমি শেষে বলে দিচ্ছি। এটা গেল শিক্ষা। এরপরে হচ্ছে প্রেম। 12 তারিখের পর প্রেমের ক্ষেত্র খুব একটা ভালো নয় মেষ রাশির জাতক জাতিকাদের। কেন না, আপনার রাষ্ট্রাধিপতি তিনি তৃতীয়, আপনার মধ্যে একটা জোশ, অহংকার কাজ করবে। এবং পঞ্চম, আপনার যে প্রেমিকা, তিনি কিন্তু শনির সাথে, অর্থাৎ রবি শনির সাথে বসলেন, দৃষ্টি এক প্রেমের ঘরে পড়ল, তারা কিন্তু শত্রুতায় আছেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু 13 তারিখ রবি চলে যাচ্ছেন, সেখানে শত্রুতাটা তৈরি হলো, সেক্ষেত্রে দেখা যাবে প্রেমের মধ্যে একটা চিড় আসবে। এমনও হতে পারে ব্রেকআপ হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। ভুল বোঝাবুঝি তো হবেই,
হবেই। হয়তো আপনার জন্মকুণ্ডলিতে শুভ গ্রহাবস্থান থাকলে ব্রেকআপটা নাও হতে পারে, কিন্তু একটা ভুল বুঝাবুঝি, মনোমালিন্য, সেখান থেকে দূরত্ব অবশ্যই তৈরি হওয়ার যোগ দেখা যাচ্ছে। সুতরাং আপনি প্রেমিক হন বা প্রেমিকা হন, আপনারও এই অহংকারিত্ববোধ আর আপনার পার্টনারেও অবুঝ ভাব, এটা দুজনেরই একটা প্রভাব প্রেমের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি করবে। সুতরাং আপনাকে এই বিষয়ে যথেষ্ট সচেতন থাকতে হবে। আমি সচেতন সচেতন শব্দটা বারবার ব্যবহার করছি কেন না, উপায়গুলো শেষে বলে দেবো, সেগুলোকে আপনাকে অবলম্বন করতে হবে, এরই জন্য বলছি। এবারে বলি ষষ্ঠ স্থল, সন্তান যারা গ্রহণ করতে চাইছেন, সন্তান যারা গ্রহণ করতে চাইছেন তাদের বলবো 12 তারিখের আগে আপনারা সন্তান নিয়ে ভাবনা চিন্তাটা কমপ্লিট করে নেন, তারপরে করার দরকার নেই, কিছুটা ওয়েট করে যান, তাতে ভালো ফল হবে। ষষ্ঠ, রিপু, ঋণ, রোগ, শত্রু, কেতু বসে আছেন, এর অধিপতি বুধ, তিনি দশমে বুধাদিত্য যোগে আছেন, তারপর তিনি 11 তারিখে পৌঁছে যাচ্ছেন কোথায়, একাদশে, সেখানেও একটা বুধাদিত্য হচ্ছে, কিন্তু সেখানে শনি থেকে যাচ্ছে, শনি রবি শত্রুতা আছে। সুতরাং এখানে দেখা যাচ্ছে একটা গুপ্ত শত্রু থাকার সম্ভাবনা আছে। সঞ্চয়ের ক্ষেত্র বললাম একটু সমস্যা, সেক্ষেত্রে সচেতন থাকতে হবে, গুপ্ত শত্রু থেকে একটু সমস্যা আসতে পারে, সেখানেও আপনাকে সচেতন থাকতে হবে। এবারে চলে আসি রোগ নিয়ে, আমি আগে কিন্তু আলোচনা করে দিয়েছি। এবারে চলে আসি সপ্তম স্থান, এখান থেকে মূলত দাম্পত্য, বিবাহ এবং ব্যবসা, ব্যবসাটা অবশ্যই এর সাথে দশমটাকে একটু দেখে নিতে হয়, তবে সেখানে যাচ্ছি। তো দাম্পত্য, এর অধিপতি শুক্র, তিনি ব্যয়স্থলে দ্বাদশে চলে গেছেন, রাহুর সাথে বসে গেছেন। সুতরাং দেখা যাচ্ছে দাম্পত্যে কিছু সমস্যা অবশ্যই দেখা যায়। সুতরাং আপনাকে দাম্পত্য বিষয়ে যথেষ্ট সচেতন থাকতে হবে, কথাবার্তা আপনাকে সংযত করতে হবে, ব্যবহার মধুর করতে হবে। আপনার স্ত্রী বা স্বামী কিছুটা ভুল বোঝাবুঝি করলেও তাকে বোঝাতে হবে, এটা আপনাকেই ঠিক করে নিতে হবে, না হলে কিন্তু সমস্যা বাড়বে। বিশেষ করে ফেব্রুয়ারির 12 তারিখের পর 13 তারিখ শুরু হলে আপনি অবশ্যই পরীক্ষা করে দেখবেন আমার কথাগুলো, সমস্যাটা তৈরি হবে। ব্যবসা ক্ষেত্র খুব একটা খারাপ যাওয়ার সম্ভাবনা নয়, তবে আহামরিও যাবে বলবো না। ব্যবসা ক্ষেত্রে যেহেতু শুক্র উচ্চাবস্থায় আছেন, ব্যবসাটা মোটামুটি একটা যাবে, খারাপ যাবে না। তবে যেহেতু রাহুর সাথে বসে আছেন, সেক্ষেত্রে কি হবে, হালকা কিছু ভুলভ্রান্তি হতে পারে, অর্থাৎ আপনাকে ব্যবসার প্রতি একটা গভীর কঠোর নজর রাখতে হবে, তীক্ষ্ণ নজর রাখতে হবে, হিসেব নিকেশ ঠিক মিলিয়ে নিতে হবে, কর্মচারীরা ঠিকঠাক করছে কিনা বুঝতে হবে, তবে গিয়ে কিন্তু ব্যবসাটা চলবে। ব্যবসা একদম যে বসে যাবে বা খারাপ যাবে সেটা কিন্তু আপনাদের বলবো না, ব্যবসার দিকটা খুব একটা খারাপ দেখছি না। আর বিবাহের ক্ষেত্র বলি, কিছুটা দিন আপনাদের এড়িয়ে যেতে হবে, তাতে কিন্তু ভালো ফল পাবেন। অষ্টম, পরিবর্তন, সেখানে দেখা যাচ্ছে এর অধিপতি মঙ্গল, এটা মারকস্থলও বটে, মঙ্গল তৃতীয়, আপনার রাষ্ট্রাধিপতি এবং অষ্টমের অধিপতি মঙ্গল তৃতীয়, অবশ্যই কিছু যোগাযোগ দেখা যাচ্ছে, যে যোগাযোগটা আপনার জীবনে একটা পরিবর্তন আনতে পারে, সেটা দশম একাদশে নিশ্চিত বুঝিয়ে দেবো কী ধরনের পরিবর্তন আসছে। কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি, বা অন্যান্য ক্ষেত্রেও কিছু কিছু যোগাযোগ আসবে, তবে আপনাকে একটু বুঝে শুনে সিদ্ধান্তটা গ্রহণ করতে হবে। নবম স্থল, ভাগ্য, ভাগ্যের অধিপতিকে ধনু রাশির অধিপতি বৃহস্পতি দ্বিতীয়, ব্যাপারটা বুঝতে পারলেন তো, বৃহস্পতি দ্বিতীয়, তিনি আপনার দ্বাদশের অধিপতিও বটে। এখানে ভাগ্য কিন্তু আপনার সঞ্চয়ের জন্য সহযোগিতা করবে, কিন্তু সঞ্চয়ের অধিপতি দ্বাদশে থাকার সুবাদে সেই সঞ্চয়টা হবে না, অর্থাৎ মিশ্র ফলপ্রাপ্তি যোগ, অর্থাৎ ভাগ্যের সহায়তা পাবেন সঞ্চয়ের জন্য, কিন্তু সঞ্চয়ের অধিপতি দ্বাদশে থাকার সুবাদে সেই সঞ্চয়টা করতে পারবেন না। সুতরাং বৃহস্পতি ভালো ফল দিচ্ছে, তবে শুক্রও আপনাকে ভালো ফল দেবে, সঞ্চয়টা আপনি করতে পারবেন। কিভাবে পারবেন সেটা একটু আমি বলছি। না, শুক্র এবং বৃহস্পতি ক্ষেত্র বিনিময়,
সিংহাসন যোগ তৈরি করে ফেলেছেন, সেই ক্ষেত্র থেকে কিন্তু একটা ভালো ফলপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। এবং সেটি আমি যখন আমার দ্বাদশ স্থল আলোচনা করব সেখানে আমি বিশদে আপনাদের সামনে তুলে ধরব। এবারে তাইলে ভাগ্যের সহায়তাটা আপনারা পাচ্ছেন। দশম স্থল কর্মস্থল, আপাতত 10 তারিখ পর্যন্ত একটা বুধাদিত্য যোগ অবশ্যই থাকছে। 11 তারিখ বুধ চলে যাচ্ছেন একাদশে, আবার 14 তারিখ রবি চলে যাচ্ছেন একাদশে। শনি রবির জুটি খারাপ ফল দেবেন, আবার রবি বুধ জুটি ভালো ফল দেবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে বর্তমান এই যে 12 তারিখ 13 তারিখ পর্যন্ত, 13 তারিখ চলে যাচ্ছেন রবি, এই 13 তারিখ পর্যন্ত কর্মপ্রাপ্তি, কর্মে উন্নতি, কর্মে নতুন নতুন যোগাযোগ, কর্মে সম্মান বৃদ্ধি, আপনি যা যা কর্মস্থল থেকে ভালো পছন্দ করেন সেগুলো আপনার সাথে ঘটবে। তৎপরবর্তীকালে আপনার কিন্তু যেহেতু রবি চলে যাচ্ছেন এবং শনি ওখানে বসে আছেন। এবারে বলি আরেকটা পয়েন্ট আছে, শনি যেহেতু আপনার দশমপতি কর্মপতি হয়ে একাদশে আছেন, কর্মপ্রাপ্তি যোগটা ব্যাপক। কিন্তু তারপর রবি চলে গেলেন ওখানে, সেখানে একটা শত্রুতার জায়গা তৈরি হয়ে গেল। কিন্তু যদিও শনি স্বগৃহে আছেন, তার শক্তি যথেষ্ট, অতএব কর্মক্ষেত্রে আপনার কোনো সমস্যা দেখা যাচ্ছে না। কিন্তু উনাদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব আপনাকে কিছুটা মানসিক বিঘ্ন তৈরি করতে পারে। তবে সেটা যে কর্মক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করবে তা নয়, আপনার উপর একটা প্রভাব বিস্তার করবে, এটা মাথায় রাখতে হবে। আপনি হয়তো মনঃসংযোগটা ঠিক ঘটাতে পারবেন না, তার মানে যে আপনি চাকরি চলে যাবে তা বলছি না। চাকরি বা আপনার কর্মক্ষেত্র ভালো, কিন্তু আপনার মধ্যে একটা হেজিটেশন তৈরি হয়ে যাবে, সেটাকে আপনাকে একটু কন্ট্রোল করে নিতে হবে। কর্মপ্রাপ্তি যোগ আছে, কর্মে উন্নতি যোগ আছে, কর্মে আপনার যা যা পদোন্নতি যোগ আছে সব কিছু দেখা যাচ্ছে ভালো। এবারে একাদশ স্থল উপার্জন স্থল, উপার্জনের অধিপতি উপার্জন স্থলে আছেন, সুতরাং উপার্জন আপনার হবে, যথেষ্ট উপার্জন হবে। হ্যাঁ, রবি সেখানে গিয়ে 13 তারিখে পৌঁছে গেলেন, কিন্তু আপনি যেরকম আপনার জায়গায় বলবান, অন্য কেউ কিন্তু সেখানে খুব একটা বলবান না। তবে এটুকুও বোঝার দরকার আছে, রবি কিন্তু আপনার কোণের অধিপতি, পঞ্চমের অধিপতি, লক্ষ্মীস্থলের অধিপতি, তিনি একাদশে যাচ্ছেন। উপার্জন আপনার যথেষ্ট ভালো হবে, কিন্তু ব্যয়যোগটা প্রবল দেখাচ্ছে। কি ব্যয়যোগ না, ওখানে শুক্র বসে গেছেন। শুক্র হচ্ছেন আপনার সঞ্চয়স্থলের অধিপতি, সেখানে বসে গেছেন। কিন্তু তিনি সমস্যাটা করবেন না, তিনি উচ্চাবস্থায় আছেন, ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগ তৈরি হয়েছে, খুব একটা ক্ষতি দেখছি না। বাট রাহু বসে থাকার সুবাদে খরচটা কিন্তু তিনি করিয়ে দেবেন। এই যে শারীরিক সমস্যা থেকে হসপিটাল, বিভিন্ন রকম ট্রিটমেন্ট খরচ, চেক আপ খরচ, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট যোগ দেখা যাচ্ছে, সেখানে খরচ, কিছুটা বাইরে বাড়ি থেকে দূরে যে কোনো কারণে গেলে সেখানে একটা খরচ, খরচের বহরটা বেড়ে যাবে। অর্থাৎ টোটাল যে আলোচনাটাই বেরিয়ে এলো, মানুষ যেটা চায় সবচেয়ে বেশি কয়েকটা জিনিস চায়। কীরকম? আমার প্রেমটা কীরকম থাকবে, শিক্ষাটা কীরকম থাকবে, দাম্পত্য কীরকম থাকবে, কর্মক্ষেত্র কীরকম থাকবে, আর উপার্জন সঞ্চয় কীরকম থাকবে, এটা একটা মূল বিষয়। সেই ক্ষেত্রটায় দেখা যাচ্ছে কর্মক্ষেত্র ভালো, কর্মপ্রাপ্তি যোগ, কর্মে উন্নতি যোগ দেখা যাচ্ছে, উপার্জন যোগও যথেষ্ট ভালো, কিন্তু সাথে ব্যয় যোগটা দেখাচ্ছে, যার ফলে সঞ্চয়ে একটু ঘাটতি দেখা দিচ্ছে। সুতরাং মেষ রাশির জাতকদের বলবো, আপনাদের আজ থেকে যে যখন ভিডিওটি দেখছেন সেদিন থেকে কিন্তু আপনাকে সঞ্চয়ের জন্য মনোযোগী হতে হবে, অবশ্যই সঞ্চয়ের জন্য মনোযোগী হতে হবে। এবং আপনার শরীর সম্পর্কে সচেতন হতে হবে। যে কোনো নতুন ধরনের যোগাযোগ হলে সেটাকে একটু ভেরিফাই করে নিতে হবে, তবে কিন্তু আপনি ভালো ফল পাবেন, অন্যথায় কিন্তু ভুলভাল হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। কারণ বৃহস্পতি দ্বিতীয় বসে তার দৃষ্টি রেখেছেন আপনার দশমে, সুতরাং খুব ভালো। আবার দশমপতি একাদশে, কর্মপ্রাপ্তি যোগ তো ভালোই দেখাচ্ছে।
একাদশে শনি স্বগৃহে আনন্দময় গৃহে, উপার্জন ক্ষেত্র ভালো। তাহলে ব্যয়টাকে আমাকে কন্ট্রোল করতে হবে, মূল জিনিস যেটা। তাহলে কি কি বিষয়টাই সচেতন হতে হবে, ব্যয়টা কন্ট্রোল করতে হবে, দাম্পত্যটাকে ঠিক রাখতে হবে, পড়াশোনা প্রেমটাকে ঠিক রাখুন। আর কি করবেন, আপনার তৃতীয় পরাক্রমতাটাকে কন্ট্রোলে রাখুন, বাস ঠিক হয়ে যাবে। এর সমাধানটা কি, আপনাকে মঙ্গলকে একটু রাষ্ট্রাধিপতি তৃতীয় থাকার সুবাদে মঙ্গলটাকে ঠিক করে নিতে হবে, এক। দ্বিতীয়ত আপনার শনিকে একটু সন্তুষ্ট করে নিতে হবে। তৃতীয়ত রাহু দ্বাদশে বসে আছেন, তাকে একটু সন্তুষ্ট করতে হবে। এগুলো আপাতত করলে আপনি ঠিকঠাক থাকবেন। এবারে উপায়গুলো বলে দিই কী করবেন। আপনাকে বলি, যারা দীক্ষিত নন তাদের জন্য একরকম উপায়, আর যারা দীক্ষিত তাদের জন্য আর একরকম উপায়। তবে যারা দীক্ষিত তারা দুটি পদ্ধতি অবলম্বন করতে পারেন। এখানে বলবো মেষ রাশির জাতক জাতিকাগণ তারা কি করবেন না, যারা দীক্ষিত নন তারা প্রণাম মন্ত্র বলে দিচ্ছি, প্রত্যহ প্রণাম করবেন এই গ্রহদের, যাতে তারা সন্তুষ্ট থাকেন। আশা করি তারা সন্তুষ্টও হবেন, আমার ধারণা বলছি। মঙ্গলকে সন্তুষ্ট করুন এই মন্ত্র বলে, ধরণী গর্ভসম্ভূতং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তিহস্তং চ লোহিতাঙ্গং নমাম্যহম, এই বলে মঙ্গলকে প্রণাম করুন। মঙ্গল কিন্তু এতে সন্তুষ্ট হবেন। দ্বিতীয়ত আপনাকে রাহুকে একটু ঠিক করতে হবে। অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকং রৌদ্রং রুদ্রাত্মকং ক্রূরং, অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকং সিংহিকায়া সুতং রৌদ্রং তং রাহুং প্রণমাম্যহম। আরেকবার বলছি, এটা কেতুর কিছুটা বলা হয়ে গেছিল, আবার বলছি, অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকং সিংহিকায়া সুতং রৌদ্রং তং রাহুং প্রণমাম্যহম, এই মন্ত্র বলে রাহুকে প্রণাম করুন। তো মঙ্গল গেল, রাহু গেল, শনিকে একটু স্ট্রং করতে হবে, কারণ ওখানে রবি গিয়ে একটু ডিস্টার্বটা করছেন। আবার রবি আপনার পঞ্চমের অধিপতিও বটে, তাকেও আপনি করতে পারলে খুব ভালো হয়। লক্ষ্মীস্তরটা বলেই দিচ্ছি। শনির জন্য নীলাঞ্জন চয়পক্ষং রবি সুনং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্ত্যা শনৈশ্চরম, এই বলে শনিকে প্রণাম করুন। আর পারলে রবিকে একটু অর্ঘ্য দেবেন, সূর্যকে অর্ঘ্য দেন, তাতেও ফল ভালো পাবেন। এবং অর্ঘ্যের মন্ত্র আমি ইতিপূর্বেও বলেছি, আজও বলছি, এহি সূর্য সহস্রাংশ তেজ রাশি জগৎপতে অনুকম্পায় মাং ভক্ত্যা গৃহাণার্ঘ্যং দিবাকরম নমো বিবস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগত সবিত্রে সূচয়ে সবিত্রে কর্মদায়িনে ঈদমর্ঘ্যম নম শ্রী সূর্যায় নম, এই বলে তামার পাত্রে লাল ফুল জল নিয়ে স্নানের পর অর্ঘ্যদান করে প্রণাম করবেন। জবা কুসুম শঙ্কাসং কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম, এই উপায়গুলো আপাতত করুন। আর আপনাদের একটু সতর্কবাণী বলছি, আপনাদের কিন্তু 7.5 শুরু হয়ে যাবে মার্চের 30 তারিখ থেকে। সুতরাং যারা মেষ রাশির জাতক জাতিকা আছেন সতর্ক হয়ে যান। তো কি সতর্ক হবেন, আমি কিন্তু কয়েকদিনের মধ্যে এ বিষয়ে একটা ভিডিও নিয়ে আসবো, অর্থাৎ এই আলোচনা আনবো আমি, কীভাবে সতর্ক হবেন, কি করলে 7.5 যে প্রভাব সেটাকে কিছুটা কিঞ্চিত এড়াতে পারবেন, সে বিষয়ে আলোচনা করব। সুতরাং যারা মেষ রাশির জাতক জাতিকা আছেন অবশ্যই বিষয়টাকে শুনবেন। আর একটা কথা বলি, এটা কিন্তু একটা গোচর ভিত্তিক আলোচনা, নির্দিষ্ট কোনো জন্মকুণ্ডলী ধরে কিন্তু আলোচনা নয়। আর যার জন্য এটা যে 100% মিলে যাবে তা নয়। আপনার জন্মকুণ্ডলীতে গ্রহাবস্থান যদি বেশ কিছুটা ভালো থাকে হয়তো বেশ কিছুটা ভালো ফল পাবেন, এবং যদি খুব খারাপ থাকে নিশ্চিত কিছুটা খারাপ পাবেন। এটা কিন্তু একটা সূচক, অর্থাৎ এটা ব্যালেন্স তৈরি করেছে, এটা কিন্তু আপনার ঘটবে, এর সাথে কিছুটা ভালো কিছুটা মন্দ যোগ হলে হতে পারে। এটা ছিল আজকের আলোচনা। তবে আমার চ্যানেলটি একদম নতুন, আমি যার জন্য বলবো যারা শুনছেন একটু সাপোর্ট করুন, আমি যাতে নতুনভাবে
আপনাদের সামনে আলোচনা উপস্থাপিত করতে পারি। আমি বার্ষিক ফলাফল কিছুদিনের মধ্যে নিয়ে চলে আসছি, বেশি সময় নেব না, কারণ একটু নিজেকে গুছিয়ে নিতে সময় লাগছে। তো সেখানে আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে এই বছরটা কেমন যাবে সে বিষয়ে একদম গ্রহ নক্ষত্র ধরে ধরে আমি আলোচনাটা করব। অতএব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ঈশ্বর সকলের মঙ্গল করুন। মঙ্গল হোক। নমস্কার।